আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। যদিও আর্জেন্টিনা যথেষ্ট অ্যাটাক করে এই ম্যাচটাতে খেলেছে, তবে আজকের অ্যানালাইসিসে মূলত দেখানোর চেষ্টা করব কেন ফাইনাল থার্ডে এসে আর্জেন্টিনা একেবারে বেস্ট পসিবল সলিউশনগুলো বের করে আনতে পারছে না, কেন এটা গত বিশ্বকাপের মতো অনেক বেশি ফ্রি ফ্লোয়িং মনে হচ্ছে না। আমার আজকের এই আলোচনার অনেক অংশ জুড়ে উইং নিয়ে আলোচনা থাকবে, তবে পুরো আলোচনাটা শোনার অনুরোধ থাকলো। আমরা প্রথম ক্লিপে চলে যাচ্ছি। এখানে যে মুহূর্তে লিওনেল মেসি ফাইনাল থার্ডের সামনে বল পেয়েছেন, সেখানে আপনি যদি নাহুয়েল মলিনাকে দেখেন একেবারে রাইট উইং পজিশনে আছেন। আনহেল ডিমারিয়া যাওয়ার পরে আর্জেন্টিনার উইংয়ে আর অপশান নেই, তাই এখানে মলিনা উইটটা ধরে রাখলেও তিনি কখনো পাসিং অপশান অন্তত লিও মেসির মতো প্লেয়ারদের জন্য অনেক বেশি করে এমন সিচুয়েশন হবেন না। অর্থাৎ বোঝাতে চাচ্ছি এখানে লিওনেল মেসিকে অনেকটা সেন্ট্রালি খেলতে হবে এবং তিনি সেটা খেলার চেষ্টা করেছেন। এখানে 24 নম্বর জার্সি পরিহিত প্লেয়ারের সাথে একটা 1-2-1 খেলে ডিবক্সে ঢোকার চেষ্টা করছেন। তবে যে জিনিসটা আমার ফাইনাল থার্ডে এসে কিছুটা হলেও আর্জেন্টিন প্লেয়াররা ভুল করছেন বলে মনে হচ্ছে, সেটা হচ্ছে তারা যথেষ্ট মুভমেন্ট করছেন না। তারা লিওনেল মেসির পাসের সাথে একটা সিঙ্ক রেখে তারা যে কুইক মুভমেন্টের মাধ্যমে প্রতিপক্ষ ডিফেন্ডারদেরকে নিজেদের গায়ের সঙ্গে টেনে নেবেন কিংবা কমপ্লিট ডিফেন্স লাইনটাকে অনেকটা ডিসঅ্যারের মধ্যে নিয়ে যাবেন, সেটা তারা করতে পারছেন না। এখানে ম্যাক অ্যালিস্টার অনেকটা পড়ে যাওয়ার আগ মুহূর্তে লিওনেল মেসিকে পাসটা দিয়েছেন, অনেক প্রেডিক্টেবল, বাট লিও মেসি এখানে পাসটা পাবেন, এটা স্বাভাবিক। তবে দেখেন তার সামনে থাকা হুলিয়ান আলভারেজ খুব একটা বেশি মুভমেন্ট করেননি, তার অনেক পেছনে থাকা ডিপলের উচিত ছিল এই সময় তাতে ডিবক্সে চলে আসা, যাতে করে লিওনেল মেসি হয় আলভারেজ না হলে একটু পেছনে থাকা ডিপলকে একটা পাস দিতে পারেন এবং ডিপল আরেকটু সামনে এগিয়ে আসলে এখানে আরও অনেক কিন্তু ক্লোজ রেঞ্জ পেয়ে যেতেন। সেটা আর্জেন্টাইন প্লেয়াররা করেননি, ডিপল বা এখানে আলভারেজ কেউ করেননি। ডিপল যতক্ষণে এসেছেন ততক্ষণে অনেকটুকু দেরি হয়ে গিয়েছে এবং ডিপলের সামনে একজন প্লেয়ার অনেকটা স্লাইডিং ট্যাকেল করে তাকে আটকানোর চেষ্টা এখানে করেছেন। এই যে লিও মেসির সাথে সিঙ্ক রেখে বাকি প্লেয়াররা কুইক মুভমেন্ট করছেন না, এটা আমার কাছে একেবারে স্পষ্টত একটা প্রবলেমের জায়গা এবং গত বিশ্বকাপের তুলনায় এখানে আর্জেন্টিনা পিছিয়ে আছে, এই জিনিসটা আসলে মনে হচ্ছে। পরবর্তী ক্লিপে চলে যায়। এখানে লিয়ান্দ্রো পারাদেসের পায়ে বল, ওয়ান্স অ্যাগেন ডিপল উইং ঘেঁষে একটা রান মেক করছেন, তবে অ্যাগেন আনহেল ডি মারিয়া নেই। এখানে উইংয়ে ডিপল মলিনের উপর বাকি প্লেয়াররা খুব একটা বেশি আস্থা পাবেন না, কারণ 1v1 সিচুয়েশনে তারা ড্রিবলিং করে ভেতরে ঢুকতে পারেন না। তাই পারাদেস যে জিনিসটা করলেন, তিনি যখন বল পেলেন একটা লং রেঞ্জ শট নেওয়ার ট্রাই করেছেন, যেটাকে আমি খারাপ কোনোভাবে দেখি না। তবে এখানে বক্সে থাকা আর্জেন্টাইন প্লেয়াররা যথেষ্ট মুভমেন্ট করেননি বলে আমার কাছে মনে হয়েছে এবং পুরো আক্রমণ জুড়ে এই জিনিসটা মনে হয়েছে তাদের মধ্যে অন্তত একজন দুজনের প্লেয়ার উচিত ছিল আরও আগে ডিবক্সের বাইরে আসা, যাতে করে লিয়ান্দ্রো পারাদেস তাদের উদ্দেশ্যে একটা পাস বাড়াতে পারেন। তবে অনেকেই ওই বক্সটার মধ্যে স্টাক ছিলেন, যে কারণে পারাদেস লং রেঞ্জ শটটার দিকে নিয়ে গিয়েছেন। অর্থাৎ লং রেঞ্জ শটকে এখানে আমি দোষের কারণ বলছি না, তবে পারাদেসের কাছে বলটা আসার মুহূর্তে একজন দুজন প্লেয়ার যদি এখানে ডিবক্স ছেড়ে বাইর হয়ে আসতেন এবং তারা যদি সত্যিকার অর্থে একটু বেরিয়ে কুইক মুভমেন্ট করতেন, আর্জেন্টাইন এই প্লেয়ারদের মুভমেন্টটা ট্র্যাক করার জন্য ডিফেন্ডাররাও কিন্তু ছুটে আসতেন, এখানে পকেট অফ স্পেস বেরোতো, এখানে আরও অনেক কুইক পাস খেলে আর্জেন্টিনা ডিবক্সে ঢুকে ফিনিশ করে আসার মতো অ্যাঙ্গেল তৈরি হতো, যেটা বিশ্বকাপে তেমন হচ্ছেই না বলা চলে। পুরো ব্যাপারটাকে সলভ করার জন্য লিওনেল মেসিকে লিওনেল স্কালোনি একেবারে উইংয়ে পাঠিয়েছেন, অথবা লিওনেল মেসি নিজে এটা বুঝতে পেরেছেন যে তাকে উইংয়ে যেতে হবে। আমি উইং নিয়ে যখনই কথাবার্তা বলি আমি একটা ডিসক্লেমার হিসেবে এই জিনিসটা বলে নিই, আমরা যতই এখানে চিৎকার চেঁচামেচি করি না কেন, আর্জেন্টিনার কাছে ডিমারিয়া লেভেলের উইঙ্গার নেই। লিওনেল মেসি পুরো 90 মিনিট একটা ম্যাচে উইংয়ে খেলতে পারবেন না। এখানে নিকো গনজালেস কিংবা জুলিয়ানো সিমিওনের মতো প্লেয়াররা 1v1 সিচুয়েশানে ডিমারিয়া মেসির মতো এফেক্টিভ হবেন কিনা সেটা একটা খুবই বিতর্কিত বিষয়। তারপরেও তাদেরকে প্রমোট করা যেত, তবে যেহেতু লিওনেল স্কালোনি আসলে এমন সিস্টেম অনেক বেশি লম্বা সময় ধরে ট্রাই করেননি, এটা এই মুহূর্তে দাঁড়িয়ে তার জন্য একটা কঠিন ব্যাপার হচ্ছে। আচ্ছা, আমি উইংয়ের আলাপটাতে আর একটু পরে আসবো। এখানে লিওনেল মেসি যে মুহূর্তে উইংয়ে এসেছেন এবং সেই মুহূর্তে যে জিনিসটা হয়েছে, ডিবক্সে প্লেয়ারদের মুভমেন্ট বেড়েছে, অ্যাক্টিভিটি বেড়েছে এবং ক্লিয়ার কাট একটা উদাহরণ এখানে ক্রিস্টিয়ান রোমেরোর যে অসাধারণ হেডারটা, সেটা লিও মেসির ওই ডিপ থেকে বাড়ানো বলটা থেকে এসেছে। তবে এখানে বাকি প্লেয়ারদের মুভমেন্ট, রোমেরো মুভমেন্ট সব কিছুই কিন্তু পারফেক্ট ছিল এবং লিওনেল মেসি বলটাও দিয়েছেন সেই, অর্থাৎ লিওনেল মেসি উইংয়ে এসেছেন, কিছু না কিছু হচ্ছে, সামথিং ইজ হ্যাপেনিং, সামথিং ইজ কুকিং।
লিও মেসির গোলটার ক্ষেত্রে আপনারা আরও পারফেক্টলি বুঝতে পারবেন। এখানে লিওনেল মেসি বলটা পেয়ে ওয়ান্স অ্যাগেন একটা ক্রস করার চেষ্টা করেছেন, ডিফ্লেক্টেড হয়েছে, আরও একটা শট নেওয়ার চেষ্টা করেছেন। আপনি যদি এই সময়টাতে বাকি প্লেয়ারদের, আর্জেন্টাইন প্লেয়ারদের মুভমেন্ট দেখেন, ওই বক্সে থাকা প্লেয়াররা বা বাইরে থাকা প্লেয়ারও যথেষ্ট মুভমেন্ট করছেন, তারা লিওনেল মেসির কাছ থেকে একটা ডেলিভারি আশা করছেন এবং লাউতারো মার্টিনেজ বা আলভারেজরা বা মন্তিয়াল এই ক্ষেত্রে যথেষ্ট মুভমেন্ট দেখিয়েছেন এবং লিওনেল মেসি একটা ফিনিশ করে এসেছেন। বাই দ্য ওয়ে, লিওনেল মেসির শটটা কিন্তু বুট দিয়ে নেননি, অনেকটা শিন অর্থাৎ হাঁটুর একটু নিচের অংশ দিয়ে নিয়েছেন। শুধুমাত্র লিও মেসির ক্ষেত্রে পসিবল, এটা ক্লোজ থেকে দেখার চেষ্টা করবেন। বাট আমি মূল আলোচনায় ফিরে যাচ্ছি। এখানে ওয়ান সেকেন্ড লিও মেসি ওয়াইড স্পেস থেকে যখন মুভমেন্ট করছিলেন, বাকি প্লেয়ারদেরও মুভমেন্ট হয়েছে, ডি বক্সের মধ্যে আর্জেন্টিনার সেই মুভমেন্টগুলো করতে না পারলেও কিছু না কিছু অন্তত করার চেষ্টা করেছে, যেখান থেকে ওই গোলটা শেষ মুহূর্তে লিওনেল মেসির কাছে এসেছে। এটা খুব পারফেক্ট কোনো এক্সাম্পল না, যথেষ্ট পরিমাণ কিন্তু এখানে বলে আদান প্রদান হয়েছে, তবে লিও মেসি অন্তত একটা অ্যাঙ্গেল পেয়েছেন। আমি মোটা দাগে যেটা বোঝাতে চাইলাম, যে সময়টাতে আসলে লিওনেল মেসি সেন্ট্রালে খেলছেন, সেই সময়টাতে মলিনা, ডিপল এরা ওয়াইডে থাকলেও সেটা খুব একটা বেশি পাসিং অপশান হিসেবে থাকছে না, কারণ তারা 1 vs 1 সিচুয়েশনে ড্রিবলিং করতে পারেন না, প্রথাগত উইঙ্গার নেই। যে মোমেন্টটাতে লিওনেল মেসি সেন্টারে থাকছেন, সেই মোমেন্টটাতে বাকি প্লেয়াররা অনেকটা লিওনেল মেসির দিকে তাকিয়ে আছেন। আপনারা একেবারে প্রথম ক্লিপের দিকে যদি চলে যান, 1 সেকেন্ড দেখতে পারবেন এখানে হুলিয়ান আলভারেজ বা রড্রিগো ডিপল লিওনেল মেসির দিকে তাকিয়ে আছেন, তারা খুব বেশি কুইক মুভমেন্ট করছেন না। যে মুহূর্তে লিওনেল মেসি ওয়াইডে গেলেন, উইংয়ে গেলেন, ওই মুহূর্তে তারা আশা করছেন কোনো একটা ডেলিভারি আসবে, কোনো একটা বল আসবে পারফেক্ট জায়গায়। এই বিশ্বাস লিও মেসির প্রতি আছে দেখেই তারা মুভমেন্ট করছেন। অথচ এমন টাইপের কুইক মুভমেন্টগুলো যদি তারা সেন্ট্রালে থাকা অবস্থায় করতে পারতেন, আরও বেশি ওয়ান টাচ ফিনিশিং আমরা এখানে দেখতে পারতাম, আরও বেশি ওয়ান টাচ পাসের মাধ্যমে আমরা কুইক ফিনিশিং দেখতে পারতাম, যেটা পুরো বিশ্বকাপে একটা মিসিং পয়েন্ট হিসেবে দেখছি। আলোচনার এই অংশে অনেকে এসে কিছুটা হলেও হতাশ হবেন। তার মানে সলিউশনটিকে একেবারে উইংয়ে সুইচ করা। 1 সেকেন্ড, আমি কখনো উইং বেস সিস্টেমের বিপক্ষে না। উইং বেস সিস্টেম দেখতে অনেক সুন্দর, অনেক এফেক্টিভ, তবে আমি মূলত দিনের পর দিন যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আর্জেন্টিনা আসলে উইং বেস সিস্টেমের দল না। আর্জেন্টিনাতে সারপ্রাইজিংলি আনহেল ডি মারিয়ার মতো সর্বশেষ একজন ট্যালেন্টেড উইঙ্গার ছিলেন, যিনি এই উইডগুলো প্রোভাইড করতেন, এমন ওয়াইড অ্যাঙ্গেল থেকে কাজগুলো করতে পারতেন। তিনি যাওয়ার পরে আর্জেন্টিনার তেমন উইঙ্গার আসেনি, অথবা যে সকল উইঙ্গাররা আমরা এখন দেখছি তাদেরকে স্কালোনি সেভাবে তৈরি করেননি, অথবা চেষ্টা করলেও তারা আনহেল ডি মারিয়ার কাছাকাছি আসতে পারতেন কিনা সেটা নিয়ে ডাউট আছে। যে কারণে লিওনেল স্কালোনি অনেকটা লিওনেল মেসির নাম্বার 10 কেন্দ্রিক সিস্টেমে গিয়েছেন, যেটা খারাপ না। যেটা আসলে খারাপ হচ্ছে সেটা হচ্ছে ওই যে বললাম প্রথম দুটো ক্লিপের ক্ষেত্রে বাকি প্লেয়ারদের মুভমেন্টটা না করা, ঠায় একটা জায়গায় দাঁড়িয়ে থাকা, অনেকটা সুইচড অফ হয়ে যাওয়া, লিওনেল মেসির দিকে তাকিয়ে থাকা, তিনি কিছু না কিছু করবেন এ আশায় বসে থাকা। আশা করছি এই ভিডিওতে এটা অনেকটাই ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ সবাইকে।